রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদেরকে চা বেচার স্বপ্ন দেখাতে পারেন, সেই প্রশ্নটা রাজ্যবাসীর করাটা প্রয়োজন আছে, যে কোন স্পর্ধা থেকে তুমি এই কথা বলতে পারো? এই স্পর্ধা তোমাকে এই রাজ্যের মানুষ দেয়নি। এই রাজ্যের মানুষ তোমাকে ক্ষমতায় বসিয়েছিল তুমি নতুন করে ধ্বংসস্তূপের ভিতর থেকে, যে ধ্বংসস্তূপ তুমিই করেছো কারখানা তাড়িয়ে, বেকারের যন্ত্রণা মুক্তির স্বপ্ন দেখাবে। বলতে বাধ্য হচ্ছি যে মানুষ অনেক সময় ভুল করেন, এখনো সময় আছে এই রাজ্যের মানুষের সেই ভুল শোধরানো। প্রশ্ন হলো যে কে আসবে? এর আগে সরকার যখন অন্যায় করতো তখন কি আমরা ভাবতাম যে কে আসবে? মানুষ তার মুক্তির পথ খুঁজে নিয়েছে, সময় খুঁজে নেবে, কিন্তু মানুষকে দায়িত্ব নিতে হয়। এই রাজ্যের মানুষ দায়িত্ব নিতে পারে নাই বলেই এইভাবে বানের জলের, অন্যায়ের জলে ভেসে যেতে হচ্ছে। আমরা প্রতিবাদটা করতে শিখিনি, প্রতিবাদের ভাষাটাকে প্রজ্বলিত করতে পারিনি। আমাদের প্রতিবাদের ভাষাটাকে যদি শক্তপোক্ত করতে পারতাম, তাহলে এই অন্যায়গুলো, এই কাটমানি শিল্পটা এইভাবে বিস্তৃত হতো না। কোথায় নেই, একটা জায়গা, একটা ইঞ্চি জায়গা দেখাতে পারবেন না যেখানে তার খাবারটা পড়েনি। একজন পেনশনার এখানে বসে আছেন, মাস গেলে পরিবারের জন্য 11,000 টাকার ওষুধ কিনতে হয় তাকে। 18,000 টাকা পেনশন পান, 6,000 টাকায় এখনকার দিনে সংসার চলে? রাজ্যটা তো বৃদ্ধাশ্রম হতে বসেছে। কলকাতা বাদ দিন, সল্টলেকে যাবেন, বুড়ো বাবা মারা থাকেন, বড় বড় অট্টালিকা, ছেলেপিলেরা সব আইটি সেক্টরে জব করেন, পশ্চিমবঙ্গে কাজ নেই। আর মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে চলে যান, সেখানেও গ্রাম হচ্ছে পুরুষ শূন্য। পুরুষরা মজুর খাটতে গেছে, কেউ রাজমিস্ত্রির কাজ, কেউ দেওয়াল রং করার কাজ, কেউ কল মিস্ত্রি, কেউ ইলেকট্রিক মিস্ত্রি। কেন আমাদের রাজ্যে কি এতই আকাল? আসলে এটাকে সৃষ্টি করা হয়েছে। যে রাজ্যের সরকারি কর্মচারীরা সব থেকে কম বেতন পান, সেই রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারী, ডেলি লেবাররা সব থেকে কম বেতন পাবেন, সেটা খুব স্বাভাবিক। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ডিএ পান না বলে সব থেকে কম বেতন পান, তার সূত্র ধরে পশ্চিমবঙ্গের সরকারি ডিপার্টমেন্টে কাজ করা চুক্তিভিত্তিক কর্মচারীরা সব থেকে কম বেতন পান। এই রাজ্যের ডেলি লেবাররাও সব থেকে কম বেতন পান। তার মধ্যে কারা আছেন? ধান কাটার শ্রমিক, আপনার আমার বাড়িতে কাজ করা মানুষজন। পশ্চিমবঙ্গের মানুষকে এখন দিল্লিতে গিয়ে টয়লেট পরিষ্কারের কাজও করতে, আমি কোনো কাজকে ছোট করছি না, কিন্তু যে বাঙালি জাতির ইতিহাসটা হচ্ছে যে এরা মেধা বিক্রি করে খায়, সেই জাতিটাকে তুমি টয়লেট পরিষ্কারের কাজে নিয়ে এলে, এটা কি খুব গৌরবের হলো? একটা প্রতিষ্ঠানকেও রাখেনি যে জায়গাটাতে কোনো অন্যায় হচ্ছে না। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে কিনে রেখে দিয়েছে। এবং আমরা এই মঞ্চ থেকে অভিযোগ করছি, যে পরিবার এই রাজ্যটাকে শাসন করছে, সেই পরিবার বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে ধনী রাজনৈতিক পরিবার। তাদের যে ধন সম্পদ তার ধারে কাছে কেউ নেই। এই টাকা তো আপনার আমার টাকা। এই 2 বছরের মাথায় এসে এই প্রশ্নটা আমরা তুলছি। অনেকে প্রশ্ন করছেন 2 বছর আমরা কে পেয়েছি? 19 সালের পর থেকে গভীর অন্ধকারের মধ্যে হারিয়ে যাওয়ার ডিএর অধিকারটাকে পেয়েছি। ডিএ চাইতে গেলে যিনি বলতেন বেশি ঘেউ ঘেউ মেউ করো না, চুপ করে বসো, তাকে বলতে হয় যে টাকা পয়সার জোগাড় হলে পরেই নাকি আমি দেব। এই ভাষাটার পরিবর্তন করাতে পেরেছি। যিনি বছরে একটা করে মাত্র ডিএ দিতেন, তাকে 1 বছরের মধ্যে 3 কিস্তি দিয়ে দেওয়া করাতে। অনেকে বলছেন যে ভোট ছিল বলে নাকি তিনি দিতে বাধ্য হয়েছেন। কারণ 21 সালের আগেও তো ভোট ছিল, দেননি তো। প্রথমবার যখন চিরকুটে দিলেন তখন আমরা এখানে অনশনে বসে, দ্বিতীয়বার নবান্নের বাস স্ট্যান্ডে অবস্থানে বসবো। সরকার প্রচন্ড চাপে, সরকারের সমস্ত আইনজীবীরা আদালত পক্ষে এসে হাজির হয়েছেন, আটকাতে পারলেন না সিঙ্গেল বেঞ্চে। রায় হলো বেলা 2টোর সময়, 2:15 রায় হয়েছে। 4:15 উনি চাপ খেয়ে দিয়ে ঘোষণা করেছেন। পরের বার আমাদের দ্বিতীয় দফার অনশন চলছিল। চাপ না দিলে কেউ বাপ বলে না। যারা ভাবছেন
যে দয়া দাক্ষিণ্য করে উনি দিয়ে দিচ্ছেন, উনি দয়া দাক্ষিণ্য দেখাবার মানুষ নন। যার মধ্যে দয়া বা মমতা কিছু থাকে না, তিনি আবার দয়া কি দেখাবেন? যিনি নিজের অধিকার ছাড়া অন্য কিছু বোঝেন না, যিনি নিজের পরিবার এবং নিকট আত্মীয় ছাড়া কিছু বোঝেন না, যিনি শুধুমাত্র বোঝেন যে এই রাজ্যের আইএস আইপিএস দিকে রসে বসে রাখলে পরেই আমার সাম্রাজ্যটা ঠিকঠাক চলবে, তিনি সাধারণ কর্মচারীদের অধিকারকে স্বীকৃতি দেবেন এটা ভেবে নিয়েছেন? পয়সা যদি না থাকে, আমরা আগের ডেপুটেশনে গিয়ে বলেছিলাম, আমাদের সামনে যে আইএস অফিসাররা বসেছিলেন, যে পরিবারের কৃচ্ছ সাধন কিন্তু বড়দেরকে করতে হয়। কোন পরিবারে অনটন থাকলে পরে যদি দুবেলা খাবার না জোটে, একবেলা খাবারটা সব থেকে আগে যিনি ত্যাগ করেন তার নাম বাবা মা। আপনারা আমাদের বাবা মা। আপনারা অন্য রাজ্যের আপনার সমগোত্রীয় মানুষদের থেকে বেশি বেতন নিয়ে আপনারা নিদান দিচ্ছেন যে আমাদের জন্য দেওয়ার জন্য নাকি দিয়ে টাকা নেই। পিএইচির পাম্প অপারেটররা সন্দেশখালী ব্লকে 5 মাস বেতন পায়নি। শুভদিকদের সংগঠন, টাকা সরকার, কেন্দ্র সরকার দিয়ে দিচ্ছে, ওদের বেতনের টাকা কেন্দ্র সরকার দেয়। ওরা এনএসকিউএফ প্রজেক্টে কাজ করে, কম্পিউটার শিক্ষক শিক্ষিকা, মানে বৃত্তিমূলক যেসব প্রজেক্ট হয় 11 এবং 12 তাদের প্রশিক্ষক। 3 মাস 4 মাস পর পর বেতন পায় তারা। এত কিছু অন্যায় হবে তারপরেও মেনে নেবেন? ডাক্তার বাবুরা, হোমিওপ্যাথি ডাক্তার, পঞ্চায়েত লেভেলে সাধারণ মানুষকে তারা পরিষেবা দেন, চিকিৎসা করেন, রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরেও 1 টাকাও বেনিফিট নেই। আর লড়াই করলে কি হয়? 2019 সাল থেকে অঙ্গনওয়াড়ি কর্মচারীদের টাকা এসেছিল মোবাইল ফোন দেওয়া, সরকার টাকা বেমানুন মেরে দিয়েছিল। সংগ্রামী যৌথ মঞ্চে লড়াই করার পরে সেই দিনে মমতা ব্যানার্জি বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তাদেরকে নাকি মোবাইল দেওয়া হবে এবং এমন ভাবে উপস্থাপন করছেন টাকাটা যেন রাজ্য সরকার দেবে। আর কত নিচে নামবেন? 2019 সালে কেন্দ্র সরকার দিয়েছিল 254 কোটি টাকা, গায়েব করে দিয়েছে টাকাটা। দ্বিতীয় ধাপের পয়সা 2023 সালে কেন্দ্র সরকার দিয়েছে। ওরা দ্বিতীয় ধাপের মোবাইলটা দিয়ে পরে ভাবছে যে প্রথম ধাপের 254 কোটি টাকাটা মেরে দেবো। সংগ্রামী যৌথ মঞ্চ থাকা অবস্থায় এই কাজটা করতে পারবেন না। প্রথম ধাপের দ্বিতীয় ধাপের মোবাইলটা দেওয়া হোক, কি করে আপনার কাছ থেকে ওই 254 কোটি টাকা আদায় করে কর্মচারীদের মধ্যে বিলি করতে হয় সেই ব্যবস্থার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ দিচ্ছি। অত সহজে আমরা ছেড়ে দেব না। লড়াইটা চলছে, সময়কে সাথে নিয়েই লড়াইটা আমরা চালিয়ে যাব। আর যারা ভাবছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ দুর্বল হয়ে গেছে, অপেক্ষা করুন, তার সামূহিক জবাব পাবেন। সরকার একটা ভয়ানক পরিকল্পনা করে রেখেছে। কেন্দ্র পে কমিশন বসিয়েছে, তার সাথে সাজুজ্য রেখে তারাও পে কমিশন গঠন করবেন। মাথায় বসাবেন এইচকে দ্বিবেদীকে। কর্মচারীদেরকে জানাচ্ছি যে এক অভিরূপকে দেখেছেন, কেন্দ্রের হারে ডিএ নিয়ে যিনি রাজ্য সরকারের কর্মচারীদের জন্য নিদান দেন যে ডিএটা নাকি দয়ার দান। একটা মানুষ কত বিবেকহীন হলে পরে এই কথাটা বলতে পারে। আরো একজনকে বসাচ্ছেন যিনিও কেন্দ্রের হারে এআইসিপিআই মেনে ডিএটা পান, উনিও নিদান দেবেন যে না, এত ফিডমেন্ট ফ্যাক্টর দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই, সুতরাং ফিডমেন্ট ফ্যাক্টরটা কমিয়ে দাও। কর্মচারীরা যদি এখনো পর্যন্ত ঘুমিয়ে থাকেন, ডিএতে হাত করেছে, এবার বেসিকটাতে হাত করবে, তৈরি থাকুন। শুয়ে থাকুন, সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করবে আর আপনি সুখ ভোগ করবেন। সরকার বেশি দিন সেটা হতে দেবে না, আপনাকেও নাকে দড়ি দিয়ে নামানো করাবে। তবে আমরা যে চাপ বজায় রেখেছি, এই মঞ্চ থেকে বলে যাচ্ছে, দেখবেন এই প্রেসার থেকে রিলিজ হওয়ার জন্য এই বাজেটে 1 কিস্তি 2 কিস্তি হয়তো ঘোষণা করে দেবে ডিএ। এই তো অনেক দিয়ে দিলাম, এবার উঠে যাও। অত সহজে আমরা মেনে নেব না। আপনাকে বাধ্য করব বাজেটে ঘোষণা করাতে, আর আপনাকে পালাবার রাস্তা সব বন্ধ করা হবে। সুপ্রিম কোর্টে যখন যাচ্ছি, আজ পর্যন্ত সুদীপ বলে গেছে, আজ পর্যন্ত কোন মামলায় সংগ্রামী যৌথ মঞ্চ হারেনি যেখানে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের নাম নিয়ে ঢুকেছি।
ডিএ মামলাতেও সংগ্রামী যৌথ মঞ্চ নাম নিয়েই ঢুকছি। ওই ধারাবাহিকতা সুপ্রিম কোর্টেও বজায় থাকবে, নিশ্চিন্ত থাকুন। লড়াই চলুক, মঞ্চটাকে আরো শক্তিশালী করুন এবং সারা রাজ্য জুড়ে ডিএ মামলার জন্য যে হিউজ পরিমাণ আর্থিক বার্ডেন প্রত্যেকের কাছে পৌঁছে পড়ে, অনলাইনে এবং একমাত্র অনলাইনেই টাকা তোলার আবেদন রাখবো আমরা। আমাদের যখন অনশন চলেছে, আমাদের নাম করে বহু সংগঠন আমাদের মধ্যে তখন ছিলেন, যারা টাকা পয়সা তুলে আত্মসাৎ করেছেন, তাদের থেকেও সাবধান থাকতে হবে। ভবিষ্যতে দরকার হলে তাদের ছবি সহ, নাম সহ, সংগঠনের নাম সহ প্রকাশ করবো আমরা। কিন্তু লড়াইটাকে আমরা ছাড়ছি না, লড়াইটাকে বিক্রিও করছি না। আমাদের প্রতিনিধি দল এসেছে, তারা তাদের অভিজ্ঞতার কথা জানাবে। লড়াইটা জিতব। আগের পে কমিশনের লড়াইও যেমন আছে, অনেকে বলছেন যে এই পে কমিশনের জন্য আলাদা করে কেস করুন। তাদেরকে জানিয়ে রাখি, যেটুকু আইনি জ্ঞান আমার আছে, আগের পে কমিশনের জন্য যদি সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আসে যে হ্যাঁ ডিএটা দিতে হবে, তাহলে সেই রায়টাকে ধরে এখানে এই রূপার বিরুদ্ধে লড়াই করাটা অনেক বেশি সহজ হবে, যেহেতু সুপ্রিম কোর্টের একটা রায় থাকবে। সুতরাং আগের রূপার লড়াইটাকে আগে শেষ করতে দিন, তারপরে 2019 লড়াইটাও দায়িত্ব নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চই বুঝে নেবে। অপেক্ষা করুন, তার আগে পর্যন্ত লড়াইটা চলুক, চাপ বজায় থাকুক, যাতে করে আগামী বাজেটে ডিএ ঘোষণা করতে উনি বাধ্য হন, আগামী বাজেটে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে বাধ্য হন এবং নতুন নিয়োগের ঘোষণাও যাতে থাকে। শুধুমাত্র 5.5 লক্ষ শূন্য পদ আছে এইটুকু বললে আমরা শান্ত হচ্ছি না। যদি না হয় ব্যবস্থা হবে। বাজেটেও যদি ডিএ ঘোষণা না হয়, তাহলে পথে নামার জন্য আবার তৈরি থাকুন, পথে নামতে হবে আবার। ভালো থাকবেন। অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। আর এই পতাকাটা আমাদের সাথে সরকারি কর্মচারী পরিষদের মানুষজন এসছেন। বলবো যে এখানে একটা পতাকা আছে, একটু উত্তোলন করতে হবে। একটু আসুন। পতাকাটাতে যেটা আছে সেটা হচ্ছে উপরে কেটলি, আর নিচে তার একটা পতাকা আছে যে বাংলার ভবিষ্যৎ। কেটলিটা উঠে আছে বলে বাংলার ভবিষ্যৎ নিচে। রাজ্যের মানুষকে দায়িত্ব নিয়ে কেটলিটাকে নামাতে হবে, আর বাংলার ভবিষ্যতের যে দাবি দাওয়া, যা কিছু চাহিদা, সেটাকে উপরে তুলে ধরতে হবে। সঞ্জীব দা আসুন, আপনারা যান, আসুন সবাই মিলে। এই কেটলিকে নামাতে গেলে একার দ্বারা হবে না, অনেক মানুষের হাত লাগানো প্রয়োজন। সম্মিলিত মানুষের ঐক্যই এই কেটলিকে উপর থেকে নিচে নামাতে পারে। দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। 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 বাংলার মানুষের যে দাবি, সেই দাবিকে উত্তোলন করা হচ্ছে। আর মানুষের ঐক্য ওই কেটলি রূপী প্রতীককে নিচে নামাচ্ছে। সেখানে কি কি আছে? স্বচ্ছ নিয়োগ, বকেয়া দিয়ে, বেকারদের জন্য অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, অভয়ার বিচার, এবং অবশ্যই 7 বছর ধরে চাকরি করা ছেলে মেয়েগুলোর জন্য সেগ্রিগেশন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্যাগাসিয়াস টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সুশীল বাবু। সুশীল বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের